নাই। তবে দেশবন্ধুকে এসে নেতাজি বলেছিলেন যে আমি গান্ধীজির সঙ্গে আলাপ করলাম, কিন্তু ওনার সব কথাই হচ্ছে আড়ো আড়ো ছাড়ো ছাড়ো, কোনো সুনির্দিষ্ট কোনো কথা উনি বলছেন না, আমার অন্তরের ডাক ইত্যাদি এই সমস্ত কথা বলছেন। তাই কাজে আমি আদৌ সেখানে গান্ধীজির ব্যাপারে সন্তুষ্ট নই। তবে আমি আপনাকে চিনি, আমি আপনার নেতৃত্বে কাজ করতে চাই, তাতে আপনি যাই বলুন তাই মানতে আমি রাজি রয়েছি। এই ছিল গান্ধী সম্পর্কে নেতাজির অভিমত। ভারতবর্ষে ফিরে এসে তখন গান্ধীও ভারতবর্ষে প্রথম এসছেন। আমার জানার দরকার যে 1916 সাল অবধি ভারতবর্ষের রাজনীতিতে গান্ধীজি বলে কোনো ব্যক্তির কোনো অস্তিত্ব ছিল না। 1905-এ বঙ্গভঙ্গ, 1908-এ ক্ষুদিরাম, 1911-এ 12-এ দেশ বিভাগ মিটে গেছে, 12-এ প্রথম বিশ্বযুদ্ধ, 14-এ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, রাসবিহারীর ইতিহাস ঘটে গেছে, হার্ডিঞ্জের উপরেতে বোমা মারা হয়েছে, গোটা দিল্লিতে পোস্টার পড়েছে যে বাংলা ছেড়ে পালিয়ে এলেও রেহাই নেই। তারপরেতে রাসবিহারী চলে গেছেন। পরবর্তী যুদ্ধের প্রস্তুতিতে জাপান এবং গোটা এশিয়ার পরাধীন জাতিদের সংহত করতে ইউরোপিয়ান শক্তির বিরুদ্ধে এই সময় ভারতবর্ষে আবির্ভূত হচ্ছে বা আমদানি করা হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী বলে এক ব্যক্তিকে। দক্ষিণ আফ্রিকায় যিনি আফ্রিকানদের আন্দোলনেতে কোনো কিছু অংশগ্রহণ করেননি, সেখানকার ভারতীয়দের আফ্রিকান হিসেবে একই আইনে দেখা হতো। গান্ধীজি এই ভারতীয়দের আফ্রিকান থেকে আলাদা করে ইংরেজের অনুগত একটি গোষ্ঠীতে রূপান্তরিত করেছিলেন, এবং যাতে ভারতীয়রা সেখানেতে ইংরেজের হয়েই কাজ করে বা তারা যাতে কোনো অসুবিধে ভোগ না করে, এই হচ্ছে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায়। এবং এই প্রথম বিশ্বযুদ্ধে গান্ধীজির আরেকটি ভূমিকা, যেটা আমরা জানি না, আমরা তো অহিংস গান্ধী বলেই জানি যে তিনি অহিংস। এমনিতেও গুজরাটি ছিলেন, নিরামিষ খান, সেখানে কাজে হিংসা তার কাছে আশা করা যায় না। কিন্তু এই গান্ধীজির রাজনৈতিক ইতিহাসে সেখানেতে একেবারেতে হিংসায় ভর্তি। সেই ইতিহাস দিয়ে আরম্ভ হচ্ছে গান্ধীর এই অগ্রগমন। দক্ষিণ আফ্রিকায় যখন গান্ধীজি প্রথম বিশ্বযুদ্ধ আফ্রিকায় ছড়িয়ে পড়ছে, তখন বুয়োর বলে একটি উপজাতি ছিল আফ্রিকায়, যারা কিছুতেই কোনো জাতির পরাধীনতা স্বীকার করতে রাজি ছিল না। সে বুয়োরদের বিরুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজ সৈন্য অভিযান করে। গান্ধীজি প্রথমে ব্রিটিশ সেনাবাহিনীতে ভর্তি হতে গেছিলেন। যাদের জানা নেই যে ইংরেজের সঙ্গে গান্ধীজির কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাদের জেনে রাখা দরকার যে তিনি প্রথমে সেই বুয়োরদের বিরুদ্ধে সেই যুদ্ধে ইংরেজ সেনাবাহিনীতে ভর্তি হতে চেয়েছিলেন, কিন্তু তার লম্বা এবং ছাতির মাপে কুলোয়নি ব্রিটিশ সেনাবাহিনীতে ভর্তি হওয়া। তখন ইংরেজরা তাকে অ্যাম্বুলেন্স বাহিনীর সার্জেন্ট মেজর করলো। অ্যাম্বুলেন্স বাহিনী যারা যুদ্ধক্ষেত্র থেকে আহত সমস্ত সৈন্যদের নিয়ে আসবে। এবং সেই যুদ্ধে গান্ধীজি ব্রিটিশ অ্যাম্বুলেন্স বাহিনী নিয়ে ব্রিটিশ সেনাবাহিনী সাহায্য করেছেন, লড়াই করেছেন। এবং সেই যুদ্ধে বুয়োর বলে এই উপজাতিটি সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়েছিল ইংরেজ। আজকে বুয়োরের কোনো একজন মানুষও বেঁচে নেই। এবং গান্ধীজি সেই রক্তাক্ত ইতিহাসের একজন সঙ্গী, এবং তাকে ব্রিটিশ গভর্নমেন্ট এই যুদ্ধে সহযোগিতা করার জন্যে এবং ভারতবর্ষের পরবর্তী ঘুঁটি হিসেবে তৈরি করার জন্যে তাকে উপাধি দিয়েছিল কাইজার এ হিন্দ। গান্ধীজির সেই সেনাবাহিনীর পোশাক পরা, অর্থাৎ আপনার অ্যাম্বুলেন্স ডিভিশনের পোশাক পরা ব্রিটিশ, তার ছবিও আছে। এবং তাকে উপাধি দিয়েছিল কাইজার এ হিন্দ। কাইজার হচ্ছে জার্মানির স্বৈরাচারী সম্রাটের উপাধি হচ্ছে কাইজার। গান্ধীজিকে ভারতবর্ষের হিন্দের স্বৈরাচারী প্রধান হিসেবে ইংরেজ তখনই চিহ্নিত করে নিয়েছিল। তাই প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজ তাকে টাইটেল দিয়েছিল কাইজার এ হিন্দ। এবং ভারতবর্ষে তাকে পাঠানো হচ্ছে 1916 সালে, যখন ভারতবর্ষে সশস্ত্র সংগ্রামের আগুন ছড়িয়ে গেছে। ভারতবর্ষের মানুষকে আজ দাবিয়ে রাখা সম্ভব নয়। সেই সময় শান্তির ললিত বাণী শোনাতে এবং সহিংস বা সশস্ত্র আন্দোলনকে ভুল পথে পরিচালিত করতে গান্ধীজির আমদানি হয়েছিল ভারতবর্ষে। 1916 সালে এই গান্ধীজিকে পরিচয় করিয়ে দিচ্ছেন বোম্বেতে ভারতবর্ষের প্রমুখ ব্যক্তিদের সঙ্গে, এবং ভারতবাসীদের সঙ্গে একটি জনসভা হয়েছিল বোম্বে। এবং সেই জনসভায় সভাপতিত্ব করেছিলেন পাকিস্তানের স্রষ্টা, যাকে বলা হয়
কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না। মোহাম্মদ আলী জিন্না, ব্যারিস্টার জিন্না গান্ধীর পরিচয় করিয়ে দিচ্ছেন ভারতবাসীর সঙ্গে, ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে, যে গান্ধীজি একজন বিরাট নেতা, ইংরেজ তাকে সমীহ করে চলে এবং গান্ধীজি সেখানে একটি আন্দোলনের নতুন ডাক দিচ্ছেন, অহিংসা সত্যাগ্রহ, অহিংসার ভিতর দিয়ে আসবে। এ হচ্ছে গান্ধীজি প্রথম পরিচয় ভারতবর্ষে মোহাম্মদ আলী জিন্না তিনি পরিচয় করাচ্ছেন। এই সূত্রে কিছুটা জেনে রাখার দরকার, সেই সময় বেশ কিছু বিলেত ফেরত ব্যারিস্টার যারা ইংরেজের ফাইল নিয়ে এখানে দালালি করেছেন এবং পরবর্তীতে নেতাগিরি করেছেন, যারা কেউ কোনোদিন কোর্টে দাঁড়াননি। ব্যারিস্টার জওহরলাল, ব্যারিস্টার জিন্না, ব্যারিস্টার মহাত্মা গান্ধী, ব্যারিস্টার জ্যোতি বোস, এরকম অনেক ব্যারিস্টার সেই সময় দেখা যাবে। আমি এই দীর্ঘ লিস্ট বাড়াচ্ছি না, যে দেখা যাবে যে এই ব্যারিস্টাররা কেউ ব্যারিস্টারই করেনি, কিন্তু ইংরেজের ফাইল নিয়ে ভারতীয়দের দরবার করেছে এবং যাতে ইংরেজ টিকে থাকে। গান্ধীজি হচ্ছেন সেরকম একজন ব্যারিস্টার, জিন্না হচ্ছেন সেরকম একজন ব্যারিস্টার, এবং একজন আরেকজনকে পরিচয় করিয়ে দিচ্ছেন 1916 সালে, 17, 18, 19 জালিয়ানওয়ালাবাগ মেশিন গানে গুলি করে প্রায় 1400-1500 মানুষকে মেরে দিল ইংরেজ। রবীন্দ্রনাথ তার নাইট উপাধি ত্যাগ করছেন। ভারতবর্ষ তখন রক্তর জন্য খেপে গেছে, মেরে টুকরো টুকরো করে ফেলবে ইংরেজকে। এরকম একটা অবস্থায় গান্ধীজি এবার সেই সময়ের নেতৃত্ব যারা ছিলেন, মতিলাল নেহেরু, তিলক, তাদেরকে বোঝালেন যে 1 বছর আমাকে একটা সুযোগ দিন, 1 বছর সম্পূর্ণ অহিংস আন্দোলন করুন, 1 বছরের মধ্যে আমি স্বরাজ অবশ্যই এনে দেবো, স্বরাজ বাই এ ইয়ার, 1 বছরে। কিন্তু আন্দোলন অবশ্যই একেবারেই অহিংস হতে হবে। তখন ভারতবর্ষে এই জাতীয় কোনো অহিংস আন্দোলনের ব্যাপার, সর্বাত্মক আন্দোলনের কোনো ব্যাপার ছিল না। অতএব এরা বলেন আচ্ছা ঠিক আছে, কেমন গান্ধীজি যদি এই জাতীয় বলেন আচ্ছা শুরু করা যাক, তারপরে দেখা যাবে কোথাকার জল কোথায় যায়। কিন্তু জাতীয় নেতৃত্বের সঙ্গে একসঙ্গে মিলেই এটা ডাক দেওয়া হয়েছিল, গান্ধীজির কোনো একক আহ্বান ছিল না। এই অসহযোগ আন্দোলন বা স্বরাজ বাই এ ইয়ার গান্ধীজিকে নেতৃত্ব প্রতিষ্ঠা করা হচ্ছে। যখন আন্দোলন অহিংস আন্দোলন এগিয়ে চলেছে, তখন ইংরেজ কিন্তু তো অহিংস নয়, সে লাঠি মারছে, গুলি চালাচ্ছে, কেমন তার সেখানে আন্দোলনে কোনো খামিশ নেই। তো ভারতবর্ষের মানুষ তারা ওই রকম অহিংস আন্দোলন বলছিলেন। বদমাইশের মার হচ্ছে তাকে পাল্টা মার দিতে হবে, এটাই হচ্ছে ভারতবর্ষের ছাত্র সত্তা শিখেছে। ভারতবর্ষের শাস্ত্র এই কথাই বলছে যে সৎ লোক যে, দুর্জন যে, তার সঙ্গে সেই ভাষায় কথা বলতে হবে। তাই আমরা দেখব কানপুরের পাশে চৌরি চৌরা বলে একটি গ্রামে ওই 1921 সালের আন্দোলনেতে গ্রামবাসীরা, যখন গ্রামবাসীদের উপরে ওখানকার পুলিশরা, দেশীয় পুলিশ ছিল, তারা গুলি চালিয়ে হত্যা করে দিল 20-21 জন গ্রামবাসীকে, কিন্তু পুলিশের গুলি ফুরিয়ে গেছিল, যার ফলে গ্রামের লোকরা তখন ওই 17-18 জন পুলিশকে ধরে মেরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিল। এ হচ্ছে চৌরি চৌরা। এই খবর যখন বেড়েছে তখন চারধারে আগুন জ্বলে গেছে, এবার ইংরেজকেই জ্বালিয়ে না মেরে দেয় ভারতবর্ষের লোক, এরকম একটা অবস্থা। আগুন জ্বলে উঠেছে, গান্ধীকে ডেকে পাঠালেন বড়লাট। এসব কি হচ্ছে মিস্টার গান্ধী? অহিংস আন্দোলন হওয়ার কথা ছিল, সেখানে এই সমস্ত আন্দোলন হিংসা দেখা দিয়েছে, আপনাকে আন্দোলন প্রত্যাহার করতে হবে। এটি জাতীয় আন্দোলন, গান্ধীজির একার ডাকে কোনো আন্দোলন ছিল না। মতিলাল নেহেরু, তিলক, দেশবন্ধু এদের সঙ্গে কোনো যোগাযোগ না করেই আকস্মিকভাবে গান্ধীজি এই সর্বাত্মক আন্দোলনকে প্রত্যাহার ডেকে নিলেন, আন্দোলন বন্ধ করে দেওয়া হলো। ঠিক যেই মুহূর্তে আন্দোলন গতিবেগ পেয়েছে, দুশ্মনকে মেরে ফেলে দেবো, সেখানে আবার ন্যায় নীতির কি কেমন এরকম জায়গায় সেখানে আটকে দেওয়া হলো। আমাদের মানুষ অনেক মারা গেল, মার খেলো, কিন্তু আন্দোলন ভেঙে গেল, গতি পাচ্ছিল যেটা অসহযোগ আন্দোলন। এবং সেই সময় দেখা গেল যে গান্ধীজির এই নীতির ফলেতে দেশবন্ধু, চিত্তরঞ্জন, মতিলাল নেহেরু ইত্যাদি তারা কংগ্রেস ছেড়ে দিচ্ছেন। ছেড়ে দিয়ে তারা স্বরাজ্য দল বলে একটি দল করলেন, স্বরাজ পার্টি, এবং তার মাধ্যমে ভারতবর্ষের প্রত্যেকটি প্রদেশে তারাই সেখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে গেলেন। এবার আমরা দেখব 1921-এ কংগ্রেসের ইতিহাস যদি খুলি আমরা, এই কংগ্রেসের ইতিহাসে দেখব গান্ধী দাস প্যাক্ট। দেশবন্ধুর সঙ্গে গান্ধীজির একটা চুক্তি হচ্ছে
সেই চুক্তিতে গান্ধীজি বলছেন যে বাচ্চা ছেলে যেরকম মাকে আঁকড়ে ধরে আমি সেইভাবে স্বরাজ্য দলকে আঁকড়ে থাকবো। এবং সেখানে এই কথাই বলা হলো, দেশবন্ধু যতদিন এই সংগ্রামী আন্দোলনে নেতৃত্বে থাকবেন, গান্ধীজি খালি খদ্দরের সুতো কাটার কাজ করতে পারেন, খদ্দর আন্দোলন করতে পারেন এবং খদ্দর আন্দোলনের কর্মচারীদের মাইনেও কংগ্রেস দেবে। এই চুক্তি হয়েছিল গান্ধী এবং দেশবন্ধুর ভেতরে 1921-এ, গান্ধী দাস প্যাক্ট। 1924 সাল অবধি এই চুক্তি অনুযায়ী গান্ধীজি সুতো কাটার কাজেই ব্যস্ত ছিলেন, তার অন্য কোনো ভূমিকা ছিল না। 1924-এর পর দেশবন্ধু মারা যাচ্ছেন। নেতাজি সুভাষচন্দ্র বোম্বাইয়ের জেলেতে, এই বার্মার জেলেতে, সেই সময় দেশবন্ধু মারা যাচ্ছেন। ভারতবর্ষের সশস্ত্র সংগ্রামীরাও তারা দেশবন্ধুর নেতৃত্বে কংগ্রেসের ভিতরে ঢুকে ঢুকে রয়েছেন। সূর্য সেন থেকে আরম্ভ করে, ভগৎ সিং থেকে আরম্ভ করে দেশবন্ধুর নেতৃত্বে তারা তখন বর্ণচোরা হয়েছেন। দেশবন্ধু বলছেন যে আপনারা কিছুদিন আন্দোলন বন্ধ রাখুন, সংগঠন ছড়িয়ে নিন, যদি আমরা ফেল করি নিয়মতান্ত্রিক আন্দোলনে তখন আপনারা আবার হাতিয়ার ধরবেন। এই অবস্থায় চলছে, ঠিক সেই সময় দেশবন্ধু মারা যাচ্ছেন। এবার আপোষকামী নেতৃত্ব, গান্ধীজির সুতোকাটা গ্রুপ, তারা এবার প্রাধান্যতে আসছে এবং নেতাজি বাইরে, দেশের বাইরে, বার্মাতে। অতএব এই সুযোগ তারা গ্রহণ করছে। ইংরেজ পুরোপুরিভাবে এই সুতোকাটা গ্রুপকে ক্ষমতায় নিয়ে এসে এবার আপোষের কথা আরম্ভ হয়ে গেল, ইংরেজের সঙ্গে দহরম মহরমের কথা আরম্ভ হয়ে গেল। বিপ্লবীরা, সশস্ত্র সংগ্রামের ইয়াং ছেলে যারা, তারা পড়লো এবার দোটানায়, আমরা কোন রাস্তায় যাব। আজকে নেতৃত্ব কই যে আমাদের সঠিকভাবে নির্দেশ করবে যে আমরা কোন দিকে যাব। অন্য আন্দোলন তো বন্ধ হয়ে গেল, জাতীয় আন্দোলন দেশবন্ধুর মৃত্যুর পর। তাদের ভিতরে তখন যখন এইরকম চিন্তা আরম্ভ হচ্ছে, নেতাজিও তখন বার্মায়, তিনিও তখন চিন্তা করছেন যে দেশবন্ধুর পরে আন্দোলনকে কোন দিকে নিয়ে যেতে হবে, আরো পরিণত কোন আন্দোলনে সেখানে পৌঁছতে হবে, কিন্তু বার্মায় বসে থাকলে হবে না। তো নেতাজির সেখানে বার্মায় থাকার দরুন অত্যন্ত অস্বাস্থ্যকর জেল, সেখানেতেই তার যক্ষা রোগ হয়েছিল এবং সেই যক্ষা রোগের ফলেতে নেতাজিকে ডাক্তারি মতে চিকিৎসা করা ইত্যাদির জন্য ভারতবর্ষে নিয়ে আসা হয়েছিল 1927 সালে। 1928 সালে ভারতবর্ষের দুটি ঘটনা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে চিহ্নিত করে দিল। একটি হচ্ছে ভগৎ সিং দিল্লি অ্যাসেম্বলির ভিতরেতে বোমা নিক্ষেপ করছেন এবং সে বোমা কাউকে হত্যা করার জন্য নয়, হ্যান্ডবিল ছড়িয়ে দেওয়া হলো ভারতবর্ষের বিপ্লবীদের, সশস্ত্র সংগ্রামীদের উদ্দেশ্যে যে তোমাদের মিলিয়ে যাওয়ার কোনো কারণ নেই। বিস্ফোরণের এই শব্দের সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষে বিস্ফোরণের পর বিস্ফোরণ ঘটাও এবং এই বিস্ফোরণের মাধ্যমে ইংরেজ ভারতবর্ষ ছেড়ে চলে যাবে, আপোষকামিতার কোনো জায়গা নেই। এই ছিল ভগৎ সিং এর দিল্লি অ্যাসেম্বলির ভিতরে ঢুকে বোমা নিক্ষেপ। আজকে বিভিন্ন রাজনৈতিক দল একটা স্লোগান উচ্চারণ করে, ইনকিলাব জিন্দাবাদ। তাদের জিজ্ঞেস করলে তারা বলতে পারবে না যে এই স্লোগানটা কোত্থেকে এসেছিল বা এর মানেটা কি, মানেটা হয়তো বলতে পারবে। ভগৎ সিং প্রথম ভারতবর্ষে মৃত্যুর মুখে দাঁড়িয়ে বিপ্লব দীর্ঘজীবী হোক এই স্লোগান নয়, এটা যুদ্ধের ঘোষণা করেছিলেন, ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক, অর্থাৎ লড়াই চলছে। এ হচ্ছে ইনকিলাব জিন্দাবাদের ধ্বনি যা ভগৎ সিং উচ্চারণ করেছিলেন এই বোমা নিক্ষেপের সঙ্গে। তার আগে ভারতবর্ষে ইনকিলাব জিন্দাবাদ ছিল না। তাই যারা মনে করেন ইনকিলাব জিন্দাবাদ কমিউনিস্টদের স্লোগান, তারা জানেন না। আর কমিউনিস্ট যারা, তারা যদি মনে করে যে এটা তাদের স্লোগান, তারা মিথ্যে কথা জানে অথবা জানানো হয়েছে। ইনকিলাব জিন্দাবাদ ভগৎ সিং এর শহীদি স্লোগান। নিশ্চিত মৃত্যু জেনে দিল্লি অ্যাসেম্বলির ভিতরে বোমা নিক্ষেপ করে যিনি ভারতবর্ষের তারুণ্যকে, যিনি ভারতবর্ষের সশস্ত্র সংগ্রামীদের উদ্বুদ্ধ করতে পারেন, সেই ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি ভগৎ সিং এর প্রাণে রূপায়িত হয়েছে এবং আরো অনেকের জীবনে রূপায়িত। ঠিক সেই রকম হচ্ছে বন্দে মাতরম। আজকে জাতীয় কংগ্রেস, যুব কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, অমুক কংগ্রেস, তমুক কংগ্রেস, 101টা কংগ্রেস হয়ে গেছে। বন্দে মাতরম কংগ্রেসের স্লোগান নয়। বন্দে মাতরম ঋষি বঙ্কিম, মাতৃবন্দনা। যে বন্দে মাতরম মন্ত্র নিয়ে ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন শয়ে শয়ে যুবক,
যে বন্দে মাতরম মন্ত্র উচ্চারণ করে নিজে গুলি খেয়েছেন, নিজে পটাশিয়াম সাইনাইড খেয়েছেন, অসংখ্য শহীদ যুদ্ধক্ষেত্রে যে বন্দে মাতরম মন্ত্র উচ্চারণ করে একাকার হয়ে গেছেন, সেই শহীদী জীবনের প্রাণে প্রাণময় হয়ে উচ্চারণ হচ্ছে বন্দে মাতরম। এটা রাজনৈতিক স্লোগান নয়, এবং কংগ্রেসীদের এই স্লোগান উচ্চারণ করার কোনো অধিকারই নেই। যারা দেশ মাতৃকাকে ভাগ করেছে, এককালে ভারত মাতা বন্দে মাতরম যে মাতৃবন্দনার মন্ত্র, তাকে ভাগ করে আজ মাতৃদেহের গলিত সব লেহন করছে এই কংগ্রেসীরা এবং তার অনুগামী যত রাজনৈতিক দলেরা রয়েছে। এরা কেউ বিচ্ছিন্ন নয়, কেউ বিরোধী পক্ষ নয়। মানুষকে বিভাজন করতে এরা বাইরে ওই আলাদা আলাদা ভাব দেখিয়েছে, যাতে সাধারণ মানুষ একত্রিত না হতে পারে। তে হচ্ছে 1928 নেতাজি সুভাষচন্দ্র আজাদ হিন্দের স্বপ্নকে তুলে ধরছেন চোখের সামনে। 5000 বাঙালি ছেলে মেয়েদের মোটর বাইক ডিভিশন, ঘোড়সওয়ার ডিভিশন, পদাতিক বাহিনী সামরিক ইউনিফর্মেতে কলকাতার বুকে যে রুট মার্চ, যে কুচকাওয়াজ দেখিয়েছিল, ব্রিটিশ সেনাবাহিনীর অনেক সেনাপতিকেও ঈর্ষার কারণ হয়েছিল তাদের সেই ডিসিপ্লিন এবং তাদের সেই কুচকাওয়াজ। ভারতবর্ষে ছড়িয়ে গেল আগামী যুগের স্বপ্ন যে একটা সামরিক বাহিনীতে আমাদের রূপান্তরিত হতে হবে, একটা সৈন্যবাহিনীতে রূপান্তরিত হতে হবে, একটা সংগঠিত লড়াইয়ের ভিতর দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আসবে। শ্রী অরবিন্দ তিনি শেষকালে বলেছিলেন, আমি আজকে যে সশস্ত্র সংগ্রামের সূত্রপাত করে গেলাম, কালক্রমে তা প্রবাহে পরিণত হবে এবং উপযুক্ত নেতৃত্বের মাধ্যমে একটি পূর্ণ সামরিক অভিযানের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতা ঘোষিত হবে। ঠিক সেই জায়গায় আমরা দেখছি 1928 বেঙ্গল ভলেন্টিয়ার্স নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে কলকাতায় 5000 ছেলে মেয়েদের সামরিক কুচকাওয়াজ। এরপরেই 1930 নেতাজি ইউরোপ থেকে ফিরে এসে বলছেন 10 বছরের ভিতর দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হবে, আমরা যেন তৈরি থাকি। 1939 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে গেছে। 1938 গান্ধীজি এবং তারা নেতাজিকেই কংগ্রেস রাষ্ট্রপতি বা সভাপতি পদে সেখানে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। 1939 নেতাজি এবার নিজেই কংগ্রেস সভাপতি বা রাষ্ট্রপতি পদে দাঁড়াচ্ছেন। গান্ধীজিরা কিন্তু এবার তার ঘোর বিরুদ্ধে, কারণ কিছু জানা যাচ্ছে না। গত বছরতে এই গান্ধীজিরাই তারা নেতাজিকে কংগ্রেস রাষ্ট্রপতি করেছেন। এবছরে হঠাৎ গান্ধীজিরা তার বিরুদ্ধে কেন হয়ে গেলেন, যেখানে অন্যান্য সকলেই তারা চাইছে যে হ্যাঁ সুভাষ বসু সেখানে রাষ্ট্রপতি হন। লড়াই হলো, গান্ধীর প্রার্থী হেরে গেলেন। পরাজিত হবার পরে গান্ধী অনুগামী যে ওয়ার্কিং কমিটির যারা ছিলেন তাদের নাম আমি এখানে উচ্চারণ করতে রাজি নই, তারা বই খুলে দেখে নেবেন। তারা সেখানে দিয়ে একটি অহেতুক প্রস্তাব পাঠ করালো যা ওই জাতীয় কংগ্রেসের সংবিধানে ছিল না। কংগ্রেস সভাপতি ওয়ার্কিং কমিটি তৈরি করেন, কিন্তু তারা বলল যে সভাপতি যেই হোক না কেন গান্ধীজির অনুমতি ছাড়া ওয়ার্কিং কমিটি তৈরি হবে না। গান্ধীজি ধারে কাছে নেই। সভাপতি নির্বাচন হয়ে গেছে। নেতাজি 104 ডিগ্রি জ্বর, স্যালাইন লাগিয়ে তাকে স্টেজে তুলেছেন মেজর গুপ্ত, বাংলার বিপ্লবীরা। তার কারণ বিরোধীরা তারা বলছে, প্রচার করছে যে সুভাষ বোস ভয় পেয়ে গেছে তাই স্টেজে আসছে না, অসুখের নাম করে শুয়ে আছে। তখন বাংলার মেজর গুপ্ত তথা বিপ্লবীরা বলেছিল যে আমাদের সোলজার ময়দানে মরবে কিন্তু ঘরে শুয়ে থাকবে না। তারা স্যালাইন নেওয়া অবস্থায় তারা 104 ডিগ্রি জ্বর, নেতাজি তাকে সেখানে স্ট্রেচারে করে নিয়ে গেছেন সভা মঞ্চে। সেখানেও একটা অদ্ভুত ব্যাপার, ওয়ার্কিং কমিটির সদস্যরা তারা একটি প্রস্তাব পাস করালো। ওই প্রস্তাব গান্ধীজির অনুমতি ছাড়া ওয়ার্কিং কমিটি তৈরি হবে না, অর্থাৎ সভাপতি হলেও তুমি কোনো কাজ করতে পারবে না। গান্ধীজিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শরৎবাবু খবর দিয়ে যাচ্ছেন, সেখান থেকে গান্ধীজি অন্য জায়গায় চলে যাচ্ছেন। এরকম যখন 7-8-10 দিন হয়ে গেল, তখন নেতাজি কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন। তিনি বুঝতে পারলেন যে তিনি যে কাজের জন্য কংগ্রেস সভাপতি হতে চেয়েছিলেন, কংগ্রেস ভিতর থেকেই তার বিরোধিতা করবে। অতএব তিনি পদত্যাগ করলেন, করে তার নিজের রাস্তার জন্য তিনি তৈরি হচ্ছেন। এরপরেই দেখা গেল গান্ধীজিকে কংগ্রেস নেতৃত্বে এবং তার সঙ্গে আমাদের এই সমস্ত কংগ্রেসী যারা ছিলেন তারাও একসঙ্গে মিলে এবার নেতাজিকে কংগ্রেস থেকে বার করে দেওয়া হচ্ছে 6 বছরের জন্য। তার প্রাথমিক সদস্য পদ কেড়ে নেওয়া হচ্ছে, তিনি আর সদস্য হতে পারবেন না।
এই সমস্ত ঠিক করা হলো।